আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম শর্ট অ্যান্ড বিলভড। একটা প্রেমের গল্প যেটা শুরু হয় তরোয়ালের ধার দিয়ে, যুদ্ধের কালো ধোঁয়া দিয়ে, আর শেষ পর্যন্ত গিয়ে বাঁধে দুজন মানুষের হৃদয়ে। এই গল্পের নায়ক একজন নির্ভীক যোদ্ধা। জীবনের প্রতিটা মুহূর্তে সে যুদ্ধ করেছে, কষ্ট করেছে, হারিয়েছে প্রিয় মানুষদের। তার জীবনে ভালোবাসা বলে কিছুই নেই, শুধু দায়িত্ব, রক্ত আর প্রতিশোধ। আর গল্পের নায়িকা সে সরল, সাহসী, সত্যিকারের ভালোবাসা খুঁজে বেড়ানোর একটা মেয়ে। তার কাছে পৃথিবীটা কঠিন না, সুন্দর, কিন্তু জীবন আর ভাগ্য তাকে এমন একটা মানুষের সামনে এনে দাঁড় করায় যে মানুষটাকে সে কখনো ভাবতেও পারেনি। প্রথম দেখাতেই দুজনের জীবনে শুরু হয় সংকট। একদিকে তলোয়ার, অন্যদিকে হৃদয়ের টান। দুজনকে বাঁচতে হবে, লড়তে হবে, আর টিকে থাকতে হবে একসাথে। তাদের ভালোবাসার সামনে দাঁড়িয়ে আছে রাজ্য, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর মৃত্যু। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে ড্রামাটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য আমি নিয়ে এসেছি, অনেক রিস্ক নিয়ে। তো আশা করব তোমাদের কাছে এই ড্রামাটা অনেক ভালো লাগবে, এমনকি আমার কাছেও খুব ভালো লেগেছে ড্রামাটা। তাহলে চলো বেশি বকাবকি না করে ড্রামাটা শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই অবছা। চারিদিকে ধোঁয়া এবং তরোয়ালের যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে। ইয়াং মাস্টার চেং এবং তার শিষ্যরা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রথম একজন শিষ্য হাঁপাতে হাঁপাতে বলে, ইয়াং মাস্টার, এখন আমাদের কি করা উচিত? এই শয়তানটা আমাদের পুরো পূর্ব শহরকে তছনছ করে দিয়েছে। আরেকজন শিষ্য এসে আবার বলে, আমাদের চেং পরিবারের শিষ্যরা এভাবে পিছিয়ে যেতে পারে না। ইয়াং মাস্টার, আপনি হুকুম দিন, আমরা কি আক্রমণ করব? এখানে এই যে লোকটাকে দেখানো হয়, এনার নাম হচ্ছে ইয়াং মাস্টার চেং। ইনি হচ্ছেন চেং পরিবারের বিশ্বস্ত একজন যোদ্ধা। আমরা এনাকে চেং বলেই ডাকবো। চেং তরোয়াল হাতে শক্ত করে ধরে বলে, ভয় পেও না, আমাদের পরিবারের সম্মান আজ বাজিতে আছে। প্রথম শিষ্য একজন আর্তনাদ করে হঠাৎ করে বলে, কিন্তু ইয়াং মাস্টার, তারা সবাই তো মারা গেছে, চারিদিকে শুধু লাশ আর লাশ। আরেকজন শিষ্য আতঙ্কে চিৎকার করে বলে, মাস্টার, ওটা কি ছিল? ওটা কি চলে গেল? ইয়াং মাস্টার চেং তখন বিস্ময়ে বলে, ওটা অনেক দ্রুত ছিল, যেটা আমি ঠিক মতো দেখতেই পেলাম না। প্রথম শিষ্য আবার বলে, ইয়াং মাস্টার, আমাদের এখন যেতে হবে, জলদি করুন, আর সময় নেই, না হলে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে। তারা দ্রুত মঞ্চ ত্যাগ করে অন্ধকার নেমে আসে। এখানেই সিন কাট হয়। রিপোর্ট রিপোর্ট বলতে বলতে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে না, এবং সিন এখানেই কাট হয়। এবার দেখানো হয় আমাদের চাইলে তার আগুনের গোলা দিয়ে পুরো শহরটাকে ধ্বংস করে দিতে পারত। এবং তখনই ফুগুয়ের সাথে এবং ডেমন কিং হউদুর সঙ্গে খুবই ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায়, এবং ডেমন কিং হউদু তীক্ষ্ণ স্বরে ফুগুইকে আক্রমণ করে এবং ফুগুইকে একটা আগুনের মধ্যে ফেলে দেয়। এবং ডেমন কিং হউদু মনে করে হয়তো ফুগুই আর বেঁচে নেই, এবং ফুগুই কিন্তু তখনই ওঠে এবং হউদুকে সেখানেই শেষ করে দেয়, এমন ভাবে ধ্বংস করে যাতে তার কোনো অস্তিত্বই না থাকে। এদিকে আবার আমাদের ড্রামার ছোট্ট নায়িকাকে দেখানো হয়। সে ছিল একজন স্পাইডার ডেমন, অর্থাৎ মাকড়সা ডেমন। এরা অর্ধেক মানুষ এবং অর্ধেক মাকড়সা বৈশিষ্ট্য বহন করে। এদের প্রধান অস্ত্র হলো তাদের তৈরি রেশম সুতো, অর্থাৎ স্পাই মাস্টার। তোমরা ওকে সাথে নিয়ে নাও, সাবধানে। তারপর গোয়ান এখান থেকে চলে যায়। এদিকে আড়াল থেকে কি হচ্ছে কি না হচ্ছে সবকিছু একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এনার নাম হচ্ছে ম্যাডাম ইং। তিনি হচ্ছেন সিল্ক কেভের রহস্যময়ী কর্ত্রী। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, হাসে আর বলে, একটি সামান্য নগণ্য মাকড়সা, সে কিনা শেষ পর্যন্ত সৈন্যদের হাত থেকে পালিয়ে আসতে পারলো, বড়ই আশ্চর্যের বিষয়। তারপরে সিল্ক কেভের ভিতরের রহস্য দেখানো হয়। আমরা দেখতে পাই যে ম্যাডাম ইং অনেকক্ষণ বসে থেকে রাগীর স্বরে বলতে থাকে, আমি তোমাকে পাঠিয়েছিলাম ইয়াং জোয়ান ম্যানরের উপর নজর রাখতে, কিন্তু তুমি কিনা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এলে। ছি! তখন স্পাইডার ডেমন গুলো কান্না করতে করতে বলে, ম্যাডাম, দয়া করে আমাদের প্রাণ ভিক্ষা দিন, বিশ্বাস করুন ওরা বড্ড শক্তিশালী। আমরা অনেকক্ষণ বাইরে অপেক্ষা করেছি, কিন্তু কোনোভাবেই ভেতরে ঢোকার সুযোগ পাইনি। ম্যাডাম, দয়া করুন, আমাদের ক্ষমা করে দিন, আমি শুধু বাঁচতে চাই। ম্যাডাম, দয়া করে আমার জীবনটা কেড়ে নেবেন না। কিন্তু রাক্ষসী ইং সবাইকে মেরে ফেলে। তখনই সেখানে একজন স্পাইডার ডেমনকে দেখানো হয়। আর তোমাদের আগে থেকেই বলে রাখি, এই ছোট্ট স্পাইডার ডেমনটি হচ্ছে আমাদের নায়িকার ভাই, যার জন্য আমাদের নায়িকা সবকিছু করতে পারে। ম্যাডাম ইং একে মেরে ফেলতেই যাবে, তখনই সেখানে আমাদের হিরোইন তাং চলে আসে।
আসে এবং ম্যাডাম ইনকে থামিয়ে দিয়ে বলে, ম্যাডাম দয়া করে থামুন, আমার ভাইকে মারবেন না। তুমি কি এই কয়েদিটার কথা বলছো? তখন তাং বলে, হ্যাঁ মালকিন। তখন ম্যাডাম ইং বলে, আর তুমি কে? তখন তাং একটু বিভ্রান্ত হয়ে বলে, সারাক্ষণ ধস নামে মালকিন, আপনি শুধু আমাকে ওই জাহাজে ওঠার সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি আমি ওদের প্রাসাদে ঢুকে আপনার জন্য সব গোপন তথ্য জোগাড় করে আনবই। এই কথা শুনে ম্যাডাম ইং রাজি হয়ে যায় আর বলে, এই কাজটা যদি তুমি করতে না পারো তোমার ভাইয়ের সাথে সাথে তোমাকেও কিন্তু ধ্বংস করে দেব। এবং এখানেই সিন কাট হয়ে যায়। এদিকে আবার ফুগুইকে দেখানো হয়, সে একটি তরবারি নিয়ে বসেছিল আর বলছিল, আরো একটি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড। একজন সৈনিক হিসেবে আমি আমার তরোয়াল বের করি এবং দানবদের হত্যা করি, এর জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায়। এদিকে আবার আমাদের একটা নতুন চরিত্রের অভিনয়কে দেখানো হয়। এই মেয়েটির নাম হচ্ছে ফেং টিং ইউন। নামটা কি অ্যান্টিক তাই না? যাই হোক, আমরা ওকে ফেং ইউন বলেই রাখবো। এই ফেং ইউন আবার আমাদের হিরো ফুগুইকে খুব মনে মনে ভালোবাসতো, কিন্তু কখনোই বলতে পারতো না। কিন্তু তার অদ্ভুত আচরণ দেখলে আপনাদেরও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এদিকে আবার তং মনে মনে ইয়াংগুয়ান ম্যানরে ঢোকার চেষ্টা করছিল আর বনে বনে গেলাম, কিন্তু দেখো কেউ টেরই পেল না। কিন্তু তখনই ফেং ইউন তংকে দেখে ফেলে। তং আবার বলে, ম্যাডাম দয়া করুন লেডি হিরো, তুই একটা সামান্য দানব হয়ে ইয়াংগুয়ান ম্যানরে ঢোকার সাহস পেলি কি করে? তখনই তং বলে, লেডি হিরো বিশ্বাস করুন, আমি কাল রাতে ওই গাছের উপর ঘুমিয়ে পড়েছিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এখানে, আমি জানি না কিভাবে এলাম। কিন্তু ইউন বলে, জেনে রাখিস ইয়ানকুয়ান ম্যানরের প্রতিটি জিনিস সুরক্ষামূলক কবচ দিয়ে ঘেরা। কিন্তু এখানে তং ইউনকে ভুচুং ভাচুং দিয়ে এটা ওটা বোঝায় আর বলে যে তাকে সিল্ক সুতো দিয়ে খুব সুন্দর করে ড্রেস বানিয়ে দেবে, সেই ড্রেস পরে সে ফুগুয়ের সাথে দেখা করতে পারবে। এটা ওটা ভুচুং ভাচুং বলে তাকে বুঝিয়ে দেয় আর বলে যে, লেডি হিরো আমাকে মারবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। এবং ইউনরও তংকে বলে, ও আপনি কতটা সুখে আছেন সেটাই দেখছি লেডি হিরো, আমি যে কোনো ছেঁড়া কাপড় বা পোশাক মেরামত করে দিতে পারি, দয়া করে আমাকে প্রাণ ভিক্ষা দিন। আমাদের মতো ছোট মাকড়সাদের জন্য ডেমন সিল্ক দিয়ে ব্রোকেট বোনা একটি প্রয়োজনীয়তা দক্ষতা। নকশা যতই জটিল বা সুন্দরী হোক না কেন আমি তা বুনে দিতে পারি। ইউন বলে, তাহলে তুমি কি আমার জন্য এই পোশাকটি বুনে দিতে পারবে? তখনই ইউন ভিতর থেকে একটা ফটো নিয়ে আসে এবং তাংকে দেখায়। তং বলে, এটা কি কোনো বিশেষ সাজসজ্জা? এটা তো অনেকটা বৃদ্ধ বিধবাদের পরার মতো পোশাক মনে হচ্ছে। তখন ইউন বলে, বেশি বকবক করো না, তুমি কি এটা বুনে দিতে পারবে কি পারবে না সেটা শুধু বলো। তং বলে, হ্যাঁ আমি পারবো, আমি অবশ্যই পারবো লেডি হিরো, আপনি কি এই পোশাকটি পরে কোনো বিশেষ অনুষ্ঠানে যেতে চান? তখন ইউন বলে, আমার বড় ভাইয়ের জন্মদিন আর কয়েকদিন পর। এদিকে আবার ফুগুয়ের ঘরের দৃশ্য দেখানো হয়। তং এখানে মনে মনে এসেছিল ইউনের দেওয়া একটা চিঠি ফুগুইকে দেওয়ার জন্য, কিন্তু তং বেশিক্ষণ টিকতে পারে না। এখানে ফুগুয়ের কাছে সে ধরা খেয়ে যায়। আসলে ফুগুই এখানে ধ্যানে বসেছিল, কিন্তু তার চারিদিকে কিন্তু নজর ছিল। তং তখন মনে মনে বলে, সৈনিকটি কি আমাকে লুক করেছে? তখনই ফুগুই বলে ওঠে, আপনি শুধু চিঠিটা রেখে চলে যান, তাহলে আপনি নিরাপদ থাকবেন। তখনই তং বলে, আজ আমার ভাগ্যটাই মনে হয় খারাপ, এই সৈনিকের সঙ্গে কেন বারবার ধরা খেয়ে যায় জানি না। তং বেচারা তো এখানে একটা পানির ডোবায় পড়ে তার নাকানি চোবানি হয়ে যায়, চোখে মুখে কাজলে ভরে যায়। এমন দেখে মনে হয় তাকে এত শাস্তি দেওয়া হয়েছে, তাকে এত দেখে নিষ্পাপ মনে হচ্ছে যে আপনার দেখেই কান্না চলে আসবে। তখনই ফুগুই বলে, কেন, সে কি এখানে আছে? এই উঠোনে তো একটি ব্যারিয়ার দেওয়া আছে, তাহলে তুমি ঢুকলে কিভাবে? তখনই তং বলে, আসলে আমি মনে মনে প্রবেশ করতে চাইনি, এটা লেডি ফেং এর কাজ, যিনি আমাকে একটি পাস দিয়েছিলেন এবং আপনাকে এই চিঠিটা পৌঁছে দিতে বলেছেন। সোলজার, দয়া করে এটি আপনি গ্রহণ করুন, না হলে আমি যখন ফিরে যাব তখন আমাকে আবারও বলে, অন্তত লেডি ফ্যাং এর চিঠিটা আপনি গ্রহণ করুন। তখনই ফুগুই বলে ওঠে, মরতে না চাইলে এখান থেকে বিদায় হও, আসলে এখানে কিছুই দেখিনি। তখন ফুগুই বলে, মিস্টার ফেই, এই মাস্কটি আমার মা আমার বাবাকে উপহার দিয়েছিলেন, যদিও মা মারা গেছেন, বাবা এক মুহূর্তের জন্য তাকে ভুলে যাননি। মিস্টার ফেই তখন বলে, তুমি কিভাবে নিশ্চিত হলে? ফুগুই বলে, বাবা কাউকে এই মাস্ক ছুঁতে দেন না, তবু এটি সব সময় একদম পরিষ্কার থাকে, তাই মিস্টার ফেই দয়া করে বোঝার চেষ্টা করুন, বাবা আসলে আপনার প্রতি হৃদয়হীন নন। আজ আমার জন্মদিন, কিন্তু বাবা আমার মুখ দেখতে চান না, কারণ আমার জন্মদিন মানেই মায়ের মৃত্যু বার্ষিকী। মিস্টার ফেই, বাবা কি সত্যি আমাকে ঘৃণা করেন? কিন্তু সত্যিটা এখানে এটাই ছিল, তার বাবা খুবই কষ্ট পেত, কারণ তার মার স্মৃতি সে খুব যত্ন সহকারে আগলে রাখতো এবং ছেলের জন্মদিনে স্ত্রীর মৃত্যুর কথা ভেবে খুবই কষ্ট পান, এবং এটাই ছেলে আর বাবার মাঝে ভুল বোঝাবুঝি হয়ে ঘৃণার সৃষ্টি হয়। এদের আবেগ দেখে বোঝা যায় বাবার নীরব ভালোবাসা এবং সন্তানের তার পিতৃ পরিচয় খুঁজে পাওয়ার এক করুণ আরতি। এদিকে আবার ফুগুয়ের বাবাকে দেখানো হয়, মানে সম্রাটের সামনে বসেছিল এবং আরতি করছিল। আসলে তার স্ত্রীর আজকে মৃত্যুবার্ষিকী ছিল। 20 বছর কেটে গেছে, বাঁশবাগান আর নদী আগের মতোই আছে, কিন্তু আমি বৃদ্ধ হয়ে
গেছি। ফুগুইকে সেরা যোদ্ধা বানাতে গিয়ে আমি কোনো দিনই ভালো বাবা হতে পারিনি, উল্টে সে দিন দিন আমার মতোই কঠোর হয়ে উঠেছে, যা আমি কখনোই দেখতে চাইনি। এবং আমরা দেখতে পাই বাঁশবাগানের আড়াল থেকে ফুগুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাবার সমস্ত কথাগুলোই শুনছিল। ঠিক তখনই এখানে স্পাইডার ডেমন অর্থাৎ টং এখানে চলে আসে এবং তার সৎ আওয়াজে তার বাবা বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই এখানে কেউ আছে। আসলে এখানে ফুগুই ছিল। আসলে ফুগুই এখানে এসেছিল তার। তুমি এখানে কেন এসেছো? ফুগুই তখন বলে, আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই। তখনই তার বাবা বলে, শ্রদ্ধা জানাতে চাও? স্বর্গে থাকা তোমার মায়ের আত্মা কেবল এটাই চাই যে তুমি হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইক শক্তিটি অর্জন করো। কেন তুমি এখনো তা করতে পারছো না জানো? কারণ তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আবেগ আর দুর্বলতা। একজন যোদ্ধার কখনোই আবেগ থাকতে নেই। আসলে তার মা চেয়েছিলেন ছেলে অদ্বিতীয় বীর হোক, কিন্তু তার বাবা ছেলেকে আবেগহীন করতে গিয়ে তাকে নিজের মতোই একাকী করে ফেলেছেন। এবং এখানেই তাদের বাপ আর ছেলের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে যায়। এমন যুদ্ধ ছিল যে ধুমধুমার তাদের থামানোই মুশকিল ছিল। তারপর ফুগুই হঠাৎই সেই মাস্কটি, ফিংলিং মাস্কটি বার করে এবং তার মুখে লাগিয়ে নেয়। এটা দেখার পর রাজার তো অবস্থা দেখার মতো ছিল। তার মা হঠাৎ করে আক্রমণ করে দেয় এবং ফুগুইকে প্রচন্ড পরিমাণে আহত করে ফেলে। এবং ফুগুই শেষবারের মতো তার বাবার কাছে একটা প্রশ্ন করে। সে জানতে চায়, সে যদি ঘাস পাতার মতো জীবনকে তুচ্ছ মনে করে তার বাবাকেই হত্যা করে, তবে কি তার বাবা খুশি হবেন? এই কথা শোনার পর রাজার শরীর তো থমকে হা হয়ে যায় এবং মাস্কটি সেখানেই পড়ে থাকে। আর ড্রামার এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তোমাদের এখানে একটা কথা বলি, হংয়ে যাকে বোঝানো হয়েছে আসলে এটা ছিল ফুগুইয়ের বাবার অতীতের একটা নাম। অতীতে নিজের আবেগের কারণে সবাইকে হারিয়েছিলেন। তো বন্ধুর কাছে আশা করব আমার গলার ভয়েসটা বাদ দিয়ে ড্রামাটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর পরের পার্টটি দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো দেখা হবে আবার পরবর্তী পার্টের ড্রামাটা নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।